আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আমি আজও হাজির হয়েছি তোমাদের ক্লাস নিয়ে। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের বলবো, ঘরে থাকো, সুস্থ থাকো, কোনো অবস্থাতে বাড়ির বাইরে হবে না। যদি বাড়ির বাইরে প্রয়োজনে হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাহির থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ভালো করে ধোবে এবং সুষম খাদ্য গ্রহণ করবে, সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এখানে দুটো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং আমার ইমেল নাম্বার দিয়েছি। তোমরা যদি মনে করো আমার সাথে যোগাযোগ করা প্রয়োজন, আমার কোনো পড়া কিছু বুঝতে পারছো না, অথবা বাংলাদেশের যে কোনো অনলাইনে ক্লাস করার পরে যদি কোনো কিছু বুঝতে চাও, সেখানে বুঝতে না পারো, আমাকে ফোন করবো, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করার জন্য ইনশাআল্লাহ। তো আজকে পাঠ পরিস্থিতি, যে পাঠটা আমরা পড়ব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, শ্রেণী হচ্ছে নবম দশম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে পদ্য অংশ। তো আমরা যে পাঠটি পড়ব, আমরা তার আগে তোমাদের কিছু ছবি দেখাতে চাই। মনোযোগ সহকারে ছবিগুলি তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অবারিত একটা মাঠের ছবি। সেখানে শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যাচ্ছে। এখানে আমাদের 21-এর চেতনা ছবি দেওয়া আছে। এখানে আমাদের মুক্তিযুদ্ধের অতন্ত্র প্রহরী মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, এটা দিয়ে তোমরা কিছু বুঝতে পারছো কি না ছবিগুলো দেখার পরে। তো আমরা দেখো, এখানে বাংলার মাঠ, আমি তোমাদের আগেই বলেছিলাম, আমি আবার বোঝানোর জন্য আর একবার করে তোমাদের দেখা দিচ্ছি। বাংলার মাঠ, সোনা মসজিদ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের ছবি, এগুলো দেখলাম। আমরা কিছু বুঝলাম কি না শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরেও তোমাদের আবার কিছু ছবি দেখাচ্ছি, যে ছবিগুলো দিয়ে তোমরা দেখো এনাদের কি তোমরা চেনো কি না, এদের পরিচয় তোমরা জানো কি না। আমার মনে হয় তোমরা এদের এই ছবিগুলোর সম্পর্কে তোমরা জানা দরকার, জানিছো। এবং তারপরে আমি তোমাদের আরেকটু স্মরণ করে দিতে চাই। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথমে যার ছবি দেখছো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বর হচ্ছে আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলাম, কবি, লেখক। তারপর হচ্ছে সূর্য সেন। 4 নম্বর হচ্ছে ক্ষুদিরাম। আমরা এইগুলো কেন দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নিচের এই যে আমরা ছবিগুলো যদি না বুঝি, আমরা যদি বুঝে থাকি কিছু বা কিছু অংশ বুঝে থাকি, তারপর আমরা আরেকটু বোঝার জন্য তোমরা দেখো আমাদের এখানে কি দিয়েছি, মানচিত্র। এবং মনোযোগ সহকারে দেখো, তোমরা বলতে পারবে এটা কোন দেশের মানচিত্র। মনোযোগ সহকারে দেখে ভালো করে দেখো, অবশ্যই তোমরা বলতে পারছো যে সবুজের মাঝে লাল, এটা আমাদের বাংলাদেশেরই চিত্র। তো তাহলে তোমরা কি ধরেছো, আজকে আমাদের পাঠ কি হতে পারে দেখো। তাহলে এই আমাদের দেশের মানচিত্র এবং এটাই আমার কি, এটা আমাদের হচ্ছে পরিচয়, আমাদের মানচিত্র, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরিচয়। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে আমার পরিচয়। লিখেছে কে? কবি শামসুল হক, সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিকন ফল দেখব। আমি বরাবরই তোমাদেরকে বলি, শিকন ফল হচ্ছে সেইটাই। কবিতা
শেষে বা গল্প শেষে, পাঠ শেষে শিক্ষার্থীরা যে জিনিসটা অর্জন করে, যেটা শিখে, ওটাই হচ্ছে সেই পাঠের শিকনফল। তাহলে আমাদের এই পাঠে আজকে আমরা শিকনফল কী কী আমরা একটু দেখে নিই। 1 নম্বর আছে কবি সৈয়দ শামসুল হকের পরিচয় বলতে পারবে, তোমরা বলতে পারবে। 2 নম্বর আছে নতুন ও অজানা শব্দগুলোর অর্থ বলতে পারবে। আমাদের 3 নম্বর শিকনফল হচ্ছে চর্যাপদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা, বলতে পারবা এবং ব্যাখ্যা করতে পারবা, জানতে পারবা, বলতে পারবা এবং ব্যাখ্যা করতে পারবা। 4 নম্বর আছে বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য কীর্তি বর্ণনা করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য যে কীর্তি সেগুলো বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের কবি পরিস্থিতিটা জেনে নিই, কবির পরিচয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের কবি আগেই বলেছিলাম, তোমাদের দেখাছিলাম, কবি শামসুল হক, নাম আছে সৈয়দ শামসুল হক। পিতার নাম আছে ডক্টর সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা আছে সৈয়দা হালিমা খাতুন। শিক্ষা জীবন, কবির শিক্ষা জীবন আছে ম্যাট্রিক ঢাকা কলেজিয়েট স্কুল, ইন্টারমিডিয়েট পড়েছেন জগন্নাথ কলেজ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন। কর্মজীবন এবং পেশা, কবির শিক্ষা জীবন গেল এবং কর্মজীবনে সে কী করেছে এবং পেশা তার কী ছিল। একসময় পেশায় সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থাকতেন এই কবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা একবার দেখি। একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার উল্লেখযোগ্য কিছু গল্প আছে, সেগুলো আছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো। কবির উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, কবি কিছু নাটক লিখেছেন, তার মধ্যে আছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, আর আছে ঈর্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কবির কিছু শিশু সাহিত্যকর্ম আছে, গ্রন্থ আছে, সেগুলো সীমান্তের সিংহাসন। এই কবি পুরস্কার হিসাবে বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক লাভ করেন। আমাদের এই সবার প্রিয় পরিচিত কবি 27 সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন তোমাদেরকে বলেছিলাম যে শিকনফলে বলেছিলাম যে আমাদের শব্দ অর্থ অজানাগুলো আমরা জানব। এখানে কমলার দিঘি দেখো, প্রথমটা আছে কমলার দিঘি, ময়মনসিংহ গীতিকার একটি পালা, কমলার দিঘি আছে ময়মনসিংহ গীতিকার একটি পালা। চর্যাপদ দেখো, চর্যাপদ আছে বাংলা ভাষা সাহিত্য ঐতিহ্যের আদি নিদর্শন। তোমরা ছবি দেখছো, শব্দের সাথে সাথে আমি ছবি দিয়ে দিছি, তোমাদের যে বুঝতে পারো। সওদাগরের ডিঙ্গাবহর, খেয়াল করো। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের জাহাজ এটাকে বলা হয়। দেউল মানে কি? দেবালয়, যেখানে দেবরা থাকে সেখানে দেবালয় বলে সেটাকে। সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জে অবস্থিত একটি ঐতিহাসিক স্থানের নাম। সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জ, কোথায় অবস্থিত? চাঁপাই নবাবগঞ্জে অবস্থিত। আলপথ অর্থাৎ জমির সীমানার পথ, জমির সীমানা দিয়ে ছোট ছোট যে পথ, ওটাকে কবি আলপথ হিসাবে ব্যবহার করেছে, আলপথ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আদর্শ পাঠ দেখব। আদর্শ পাঠ কি আমি তোমাদের বলি। আদর্শ পাঠ সেই পাঠ যে পাঠটি হচ্ছে শিক্ষক, দেখো তোমরা পাশে ছবি দেখতে পাচ্ছ, শিক্ষক পাঠ করে শোনাচ্ছে। কীভাবে পাঠ করতে হবে, একটি কবিতা কীভাবে পাঠ করতে হবে, একটি গল্প কীভাবে পাঠ করতে হবে, সুন্দর করে পড়া যাবে এবং দাড়ি কমা সব কিছু ঠিক রেখে সঠিক উচ্চারণে কীভাবে পড়া যায়, এটাকে বলা হচ্ছে আদর্শ পাঠ। তো আমি এখানে তোমাদের একটু আদর্শ পাঠ পড়িয়ে শোনাচ্ছি, তোমরা শোনো।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা সশব্দে সুন্দর করে পড়বে। এখন এখানে একটি সরব পাঠ আমি দিয়েছি। সরব পাঠ হচ্ছে সেই পাঠ শিক্ষার্থী পাঠ করবে। শিক্ষক যেভাবে পাঠ করে দেখাই দিয়েছে ওইভাবে শিক্ষার্থী পাঠ করবে, শিক্ষক তা শুনবে, সঠিক উচ্চারণে জোরে জোরে সরবে পড়বে। এটা হচ্ছে সরব পাঠ। তো আমি এখানে যে সরব পাঠটি দিয়েছি তোমাদের পড়ার সুযোগ নাই, আমি শুনতে পাচ্ছি না, যার জন্য আমি তোমাদের আরেকবার পড়ে শোনায় দিচ্ছি আদর্শ পাঠের মতো। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলা মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা মনোযোগ সহকারে পড়তে থাকবে, পড়বে, সুন্দর করে পড়ার চেষ্টা করবে। তো আমরা এখন তোমাদের পাঠ বিশ্লেষণ নিয়ে যাব। আমি দেখো এখানে ছবি দেওয়া আছে এবং লেখা আছে, তোমরা খেয়াল করবা। পাশাপাশি দেখো ছবি এবং দেওয়া আছে। আমি জন্মেছি এই বাংলায়, আমি বাংলায় কথা বলি। কি বলছে? আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। প্রিয় শিক্ষার্থী, ছবি দেখো। পলি মাটির কমলে আমার চলার চিহ্ন ফেলে যাচ্ছে, পা দিয়ে যাচ্ছে, সেটা বলা হচ্ছে কলার চিহ্ন ফেলে যাচ্ছে। তারপরে কি বলতেছে? 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? তারপরে কি দেখো? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কৈবত্যের বিদ্রোহী গ্রাম বিদ্রোহ করতেছে, তার সাথে সবের সাথে মিল দেখো। তারপরে কি বলতেছে? আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। পাল যুগের চিত্রকলা থেকে আসছে, দেখা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই কবিতার একটু আবৃত্তি অংশ শুনবো। এই কবিতা অংশের একটু আবৃত্তি আমরা মনোযোগ সহকারে শুনি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবৃত্তিটা শুনলে, কি সুন্দর করে আবৃত্তি করা হলো, তোমরা খেয়াল করে শুনিস। তারপরে আমরা আবার পাঠ বিশ্লেষণে আসি। আমি এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ মন্দির থেকে। এসেছি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ছবি তোমরা খেয়াল করবা এবং লেখার সাথে দেখো
তার মিল খুঁজে পাবে। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, আমি এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, এসেছি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গ শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে কবি তার পরিচয় দিতে যে সমগ্র বাংলার সমগ্র কথাগুলো তুলে ধরেছেন। কবির পরিচয় নিখুঁতভাবে তুলে ধরেছেন। সে বাংলার অলিগলি, বাংলার সমুদ্র, বাংলার মাঠ, বাংলার সওদাগর, বাংলার সমস্ত ভালো ভালো জায়গা থেকে আসছে, অর্থাৎ কবি বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এখন কবিতাটির ভাব অর্থ পড়ব, তোমরা শোনো। সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সংগ্রহ থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আর স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতায় আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির পটভূমি। সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে যুগে যুগে নানা আন্দোলনে, বিপ্লব, বিদ্রোহ এবং মতাতদ আদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাক ও মূল তাৎপর্যময় করে তুলেছেন। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রা, কৈবত্য বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা আন্দোলন, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, তিতুমির এবং হাজী শরীয়তের বিদ্রোহী, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের, ভাষা আন্দোলনের এবং পরিশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। আমার পরিচয় কবিতার মধ্যে দিয়ে বিপুল বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভাবার্থ শুনে হয়তো তোমাদের শরীরে শিহরণ জাগার কথা যে আমাদের এই বাংলার ঐতিহ্যকে কীভাবে কবি শামসুল হক আমাদের কাছে তুলে ধরেছেন। তো আমরা এবার মূল্যায়নে যাব। মূল্যায়ন হচ্ছে এই পাঠ শেষে তোমাদেরকে কিছু খণ্ড খণ্ড প্রশ্ন করে জানা যে তোমরা আসলে এই পাঠটি কীভাবে উপভোগ করেছো, আসলে কিছু বুঝেছো কিনা। তোমাদের প্রথম প্রশ্ন আছে, সীমান্তের সিংহাসন কোন গ্রন্থের অন্তর্গত? 2 নম্বর হচ্ছে, লেখকের কয়টি গ্রন্থের নাম বলো। লেখক শামসুল হকের কয়েকটি গ্রন্থের নাম বলতে বলা হয়েছে। 3 নম্বর আছে, কবি কোন যুগের চিত্রকলার কথা বলেছেন? 3 নম্বর প্রশ্ন আছে, কবি কোন যুগের চিত্রকলার কথা বলেছে? তোমরা যদি মনোযোগ সহকারে পাঠ বিশ্লেষণ এবং সারাংশ এবং আবৃত্তি শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে। কবি কোন পথ দিয়ে 1000 বছর চলেছেন? 4 নম্বর প্রশ্ন, কবি কোন পথ দিয়ে 1000 বছর চলেছেন? 5 নম্বর হচ্ছে, সোনা মসজিদ কোথায় অবস্থিত? 6 নম্বর হচ্ছে, তিতুমিরের জন্মস্থান কোথায়? এই 6টি হচ্ছে তোমাদের মূল্যায়ন। ছোট ছোট প্রশ্ন। আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকো, ভালো করে মনোযোগ
সবাই দেখে থাকো, অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের কাছে কোনো কঠিন মনে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজের জন্য তোমরা প্রস্তুত থাকবে, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজন বোধে তোমরা নোট করে নেবে। তো তোমাদের আজকের বাড়ির কাজ, এই বাড়ির কাজ অবশ্যই তোমাদেরকে মূল্যায়ন, বাড়ির কাজ অবশ্যই তোমাদের স্কুল যখন খোলা হবে তোমার বাড়ির কাজ দেখা হবে, বাড়ির কাজ মনোযোগ সহকারে তোমাদের করতে হবে। তো আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে আমার পরিচয় কবিতা অংশে কবির দেশপ্রেমের চেতনা তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে। আমার পরিচয় কবিতা অংশে আমরা যে কবিতা পড়লাম আমার পরিচয়, কবির দেশপ্রেমের সাথে চেতনা তোমাকে কিভাবে, কবি যে দেশপ্রেমের চেতনা আমরা তোমাদের দেখিয়েছি, বুঝিয়েছি, তোমরা অবশ্যই কিছু বুঝেছো। তো এই তোমাকে কিভাবে অনুপ্রাণিত করে, তোমাকে কিভাবে আকর্ষণ করে, এটা বিশ্লেষণ করে বাড়ি থেকে লিখে আনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমরা পাঠ শেষ করার আগে তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই যে আমরা অবশ্যই বর্তমান সরকারের দেওয়া নির্দেশনা যে বাড়ির বাইরে যাইতে হলে তোমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, প্রত্যেকটা নাগরিকের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং তোমরা সেই দিকে খেয়াল রাখবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং আসার সাথে সাথে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে এবং সুষম খাদ্য গ্রহণ করবে। তুমি সুস্থ থাকো, তোমার পরিবার সুস্থ থাকবে, তুমি তোমার দেশকে সুস্থ রাখো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।